প্রিয় সপ্তম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার খুব সম্ভবত আর বেশি দিন নেই, সেহেতু তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে। চাইলে তোমরা সেটি প্লেলিস্টটিকে চেক আউট করে দেখতে পারো। এবং তোমাদের আজকের ভূগোল বিষয়ের একটি সাজেশনপত্র দিচ্ছি, দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি খুব ভালোভাবে তৈরি করো বা প্র্যাকটিস করো, আশা করি তোমরা যে কোনো না কোনো স্কুলে কমন পাবেই পাবে 100%। এবং তার আগে তোমাদের পাঠ্য বইটি পাশে নিয়ে দেখে নাও কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবং তোমাদের কোন কোন সিলেবাস থাকছে দেখে নাও। এবং তার আগে তোমাদের কাছে একটি বলে রাখি, ভিডিওটি হয়তো লং হয়ে অনেক লং ভিডিও হয়ে যেতে পারে, সেহেতু তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, পুরো দেখবে, না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে। এবং তোমাদের সিলেবাসটি কী কী থাকছে একটু দেখে নাও। প্রথমে তোমাদের সিলেবাস থাকছে পৃথিবীর পরিক্রম এবং ভূপৃষ্ঠ কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ এবং এশিয়া মহাদেশ। এই 4টি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে, দেখো। এবং পাঠ্য বইটি নিয়ে একটু আন্ডারলাইন করে দাগিয়ে নাও। দেখো পেজ নম্বর 1 পেজ, এখানে দেখবে মহাকর্ষ কী, এটি একটু আসে না, জাস্ট একটু দেখে রাখবে, ঠিক আছে, মহাকর্ষ কী। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো 3 নম্বর পৃষ্ঠার, এখান থেকে মুক্তিবেগ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায় স্কুলে দিয়ে দেয়, খুব ভালোভাবে এটা মুখস্থ করে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 5 নম্বর পৃষ্ঠার, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা একদম পুরো মুখস্থ করে রাখবে তোমরা, শর্ট প্রশ্নের জন্য বা লং প্রশ্নের জন্য, ঠিক আছে। যে চিত্র সহ অপসূর এবং অনুসূরের পার্থক্য, এই ছবিটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর এই অপসূর অনুসূর কাকে বলে, মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ভালোভাবে একটু মুখস্থ করে রাখবে। তারপরে পরবর্তী পেজ 6 নম্বর পৃষ্ঠা দেখবে চন্দ্রমাস কাকে বলে, এটিও পড়বে। এবং সৌর বছর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৌর বছরটি। এবং পরবর্তী পেজ নম্বর 7 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে আন্ডারলাইন করে দাগানো আছে দেখো, এখান থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ করে রেখে দেবে। পরবর্তী পেজ নম্বর দেখো 11 নম্বর পৃষ্ঠার, এখানে হচ্ছে দৈনিক আপাতত গতি আর হচ্ছে বার্ষিক আপাতত গতি কাকে বলে বা পার্থক্য, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। বা রবিমার কাকে বলে, ঠিক আছে, খুব ভালোভাবে মুখস্থ করবে। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো 12 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কাকে বলে, এই দুটি খুব ভালোভাবে পড়ে রাখবে, লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে। তারপরে বিষুব কথার অর্থ কী, এটা একটু দেখে রাখবে, সমান ত্রিনাত্রী। এবং পরবর্তী পেজ নম্বর দেখো, পেজ নম্বর 13 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে মহাবিষুব কাকে বলে বা কোন তারিখকে মহাবিষুব বলা হয়, 21শে মার্চকে মহাবিষুব বলা হয়, ঠিক আছে। আরেকটি প্রশ্ন আছে জলবিষুব, সেটিও খুব ভালোভাবে দেখে রাখবে। এবং এখানে একটি প্রশ্ন আছে যে কর্কট সংক্রান্তি রেখা কাকে বলে বা কোন তারিখকে কর্কট সংক্রান্তি রেখা বলা হয়, ঠিক আছে, 21শে জুনকে কর্কট সংক্রান্তি রেখা বলা হয়। এটি খুব ভালোভাবে দেখবে শর্ট প্রশ্নের জন্য। পেজ নম্বর 14 দেখো, এই যে বলেছিলাম যে জলবিষুব আর মহাবিষুব, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। 23শে সেপ্টেম্বরকে কী বলা হয়, জলবিষুব। আর তোমার 21শে মার্চকে বলা হয় মহাবিষুব, ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং মকর সংক্রান্তি আর কর্কট সংক্রান্তি কোন কোন তারিখে হয় সে দুটি একটু দেখে রাখবে, এই যে দাগানো আছে। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো 15 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিথি সূর্যের দেশ কাকে এবং কেন বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের 2 নম্বর প্লাস 1 নম্বরে আসে, যে নরওয়ের হামারফেস্ট বন্দরকে মধ্যরাত্রি বা নিশি সূর্যের দেশ বলা হয়, ঠিক আছে, উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি। পরবর্তী পেজ নম্বর 17 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবি যে উত্তর গোলার্ধে কখন দিন সবচেয়ে বড় হয়, 21শে জুন, এবং সবচেয়ে ছোট হয় 22শে সেপ্টেম্বর, ঠিক আছে। আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে দিন কখন বড় হয়, 21শে জুন, এবং ছোট হয়। আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কখন হয়, 22শে ডিসেম্বর। এটা উল্টো, ঠিক আছে, উল্টো পাল্টা করে দেওয়া আছে, একটু ভালোভাবে দেখবে, এই যে টিক দেওয়া আছে এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 19 নম্বর পৃষ্ঠা, এখানে দেখবে নিরক্ষী রেখার মান এবং মূল মধ্যরেখার মান কত, 0 ডিগ্রি। এটা শর্ট প্রশ্নের জন্য পড়ে রাখবে। আচ্ছা, এই অধ্যায়ে দেখো গুরুত্বপূর্ণ লং কোশ্চেন বা 3 নম্বরে, ঠিক আছে, 21 নম্বর পৃষ্ঠার অক্ষরেখা আর দ্রাঘিমারেখা বৈশিষ্ট্য, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো খুব ভালোভাবে এখান থেকে 3টি মুখস্থ করবে, খুব যেগুলি সহজ মনে হবে সেই 3টি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। পরবর্তী পেজ নম্বর দেখো 24 নম্বর পৃষ্ঠা, এই যে দ্রাঘিমারেখা আর তোমার অক্ষরেখা, ঠিক আছে, এই দুটি বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়বে। দ্রাঘিমারেখা 3টি বৈশিষ্ট্য সহজগুলি খুব ভালোভাবে পড়ে মুখস্থ করে রাখবে। এবং এখানে একটি শর্ট প্রশ্ন আছে যে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কত, ঠিক আছে, 22 ডিগ্রি 30 মিনিট পূর্ব, ঠিক আছে, এটি শর্ট প্রশ্নের জন্য দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 27 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, এখানে স্থানীয় সময় আর প্রমাণ সময় কাকে বলে, এই দুটি পড়বে, ঠিক আছে, স্থানীয় সময় আর প্রমাণ সময় কাকে বলে, আর কোনো কিছু পড়ার দরকার নেই। এবং তারপর এখানে দেখবে একটি শর্ট প্রশ্ন যে গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, উত্তরটা হবে কত, 5 ঘন্টা 30 মিনিট। তারপর এখানে একটি প্রশ্ন দেখবে জিপিএস কি, জিপিএসের পুরো নাম কি, এবং জিপিএসের দুটি ব্যবহার। এই জিপিএসের সম্পর্কে এই 3টি প্রশ্ন পড়ো, এখান থেকে তোমরা পরীক্ষা কমন পাবেই পাবে, ঠিক আছে। জিপিএসের পুরো নাম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখে রাখবে।
পরবর্তী পেজ নম্বর 31 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে, ঠিক আছে, বায়ুচাপ থেকে সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ কত, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। তারপরে যে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি তোমরা জানো, ব্যারোমিটার, খুব ভালোভাবে শর্ট প্রশ্নের জন্য মুখস্থ করে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর 33 নম্বর পৃষ্ঠার একটি লং প্রশ্ন, যেহেতু তোমাদের 15 নম্বর, সেহেতু 15 নম্বরের পরীক্ষা, সেহেতু তোমাদের 3 নম্বরের লং প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, আসবেই। যে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি কী কী, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অধ্যায়ের লং প্রশ্ন। যেমন এখানে এটা হচ্ছে 1 নম্বর প্যারা, এবং এটি 2 নম্বর প্যারা, এবং এটি 3 নম্বর প্যারা, এবং এটি 4 নম্বর প্যারা। এই চারটি একটু ছোটো ছোটো করে পড়ে নেবে। দেখো আমি লাল কালিতে আন্ডারলাইন করা আছে, ঠিক আছে, এইগুলি পড়বে, এখান থেকে আশা করি তোমরা লিখতে পারবে পরীক্ষা যদি কমন আসে। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো 34 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে সমচাপ রেখা কাকে বলে এবং সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য, যেগুলি তোমাদের সহজ মনে হবে, সেই 3টি খুব ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 35 নম্বর পৃষ্ঠার এখানে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের পার্থক্য, ঠিক আছে, এখানে যে কোনো 3টি খুব ভালোভাবে মুখস্থ করবে, যেগুলি তোমাদের কাছে সহজ মনে হবে সেইগুলি মুখস্থ করবে। দেখো এই অধ্যায় থেকে এই কটি প্রশ্ন খুব ভালোভাবে দেখে আশা করি পরীক্ষা কমন পাবে। আচ্ছা, পেজ নম্বর 34 এখানে একটি শর্ট প্রশ্ন আসে প্রায়, যে পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বোচ্চ কোন অঞ্চলে, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে। খুব ভালোভাবে শর্ট প্রশ্নটি দেখে রাখবে। পেজ নম্বর 36 এখানে দেখবে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, ঠিক আছে, 8848.86 মিটার, ঠিক আছে, এই উচ্চতাটা একটু খুব ভালোভাবে দেখে। আচ্ছা, তোমাদের সর্বশেষ অধ্যায় দেখো এশিয়া মহাদেশে কী কী পড়বে প্রশ্নপত্রগুলি দেখো। পৃথিবীর ছাদ কাকে বলে শর্ট প্রশ্নের জন্য পড়বে, পামির মালভূমিকে। এবং স্থলভাগের উচ্চতম স্থানের নাম কি, মাউন্ট এভারেস্ট। তারপরে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি, তৈগা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, ঠিক আছে। এই কটি শর্ট প্রশ্ন এখান থেকে দেখো। আশা করি তোমরা এই পামির মালভূমিটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটি খুব ভালোভাবে দেখে রাখবে, পরীক্ষায় আসে প্রায়। পেজ নম্বর 84 এখানে দেখবে যে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্য মহাদেশ বলা হয় কেন, ঠিক আছে, এই যে দাগানো আছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং এখান থেকে একটি শর্ট প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা খুবই গুরুত্বপূর্ণ, যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় উন্নত মেসোপটেমিয়াম, তাহলে মেসোপটেমিয়াম কোন নদীর উপত্যকায় গড়ে উঠেছে, এই দুটি নদীর নাম খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, পেজ নম্বর 86 এখানে দেখবে যে একটি লং প্রশ্ন, যে হিমালয় পর্বত শ্রেণীর বিভাগগুলি উল্লেখ করো, ঠিক আছে, এই যে 3টি শ্রেণী বিভাগ আছে, 3টি শ্রেণী বিভাগ একটু পড়ে রাখবে, জাস্ট একটু পড়ে রাখবে, এখান থেকে আসে না তাও একটু দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখবে 88 পৃষ্ঠার এখানে দেখবে যে উত্তর বাহিনীর কয়েকটি নদীর নাম মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে, আসতে পারে যে একটি উত্তর বাহিনী নদীর নাম লেখো, যে কোনো সহজ মনে হবে সেগুলি খুব ভালোভাবে মনে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখবে 89 পৃষ্ঠার এখানে দেখবে যে গঙ্গা নদীর উৎস কী, ঠিক আছে, গঙ্গা নদীর উৎস কী, গঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হয়েছে। কয়েকটি দক্ষিণ বাহিনী নদীর নাম একটু মনে রাখবে, ঠিক আছে। তারপর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট, যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলনস্থলকে কি বলা হয়, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য 7 আরব বলা হয়, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে, শর্ট প্রশ্নের জন্য একটু দেখে রাখবে। আচ্ছা, পেজ নম্বর 90 এখানে দেখো যে কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম দেখে রাখবে, এবং সুবর্ণরেখা নদী কাকে বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে, পড়ে রাখবে। তারপর হচ্ছে হোয়াং হো নদীর হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলা হয়, তাহলে পিত নদী কাকে বলা হয়, শর্ট প্রশ্ন আসতে পারে, যে হোয়াং হো নদীকে পিত নদী বলা হয়, ঠিক আছে। এখানে দেখো এই যে 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই 4টি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করবে উত্তরগুলি, ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী পেজ নম্বর দেখো 92 পৃষ্ঠার এখানে দেখবে যে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে কোন জলবায়ু অঞ্চলে, ঠিক আছে, সারা বছর অধিক উষ্ণতা এবং সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে কোন জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এবং মৌসুমী জলবায়ুর একটি বৈশিষ্ট্য দেখে রাখবে এখান থেকে, বৈশিষ্ট্য থেকে। তারপরে ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্য পৃষ্ঠা নম্বর 93, ঠিক আছে, ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্যগুলি একটু দেখবে, 2-1টি পড়ে রাখবে। এবং তারপরে এখানে একটি প্রশ্ন আছে শর্ট প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে এশিয়া মহাদেশে উষ্ণতম স্থানের নাম কি, খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা প্রায় আসে শর্ট প্রশ্নে, খুব ভালোভাবে দেখে রাখবে, পাকিস্তানের জেকোবাবাদ, ঠিক আছে। পরবর্তী পেজ নম্বর দেখবে 95 পৃষ্ঠার এখানে দেখবে যে চীনের ধানের গোলা কাকে বলা হয়, হুনান প্রদেশকে, শর্ট প্রশ্নের জন্য পড়বে। এবং চীনের শস্য ভাণ্ডার কাকে বলা হয়, হুনান প্রদেশকে, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য। আর চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়, সাংহাই, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য দেখে রাখবে। এইগুলি দেখে যাও, আশা করি এখান থেকে তোমার পরীক্ষা কমন পাবে। পরবর্তী পেজ নম্বর দেখবে
96 পৃষ্ঠার এখানে দেখো যে একটি লং প্রশ্ন, জাপানের টোকিও ইয়োকোমা শিল্প অঞ্চলের গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো বা ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে দেওয়া আছে অপশানগুলি, টোকিও, তারপর আছে ইয়োকোমা, এইগুলো একটু ভালোভাবে পড়ে রাখবে লং প্রশ্নের জন্য। এবং তোমাদের 15 নম্বর, সেহেতু লং প্রশ্ন বেশি পড়ার দরকার নেই, এবং শর্ট প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবে, এখান থেকে কমন পেয়ে যাবে। তারপর হচ্ছে টোকিও ইয়োকোমা শিল্প অঞ্চল সম্পর্কে লেখো। ঠিক আছে, এই যে কয়েকটি শিল্প অঞ্চল তোমার কী কী উৎপন্ন হয় বা কী কী তৈরি করা হয়। ঠিক আছে, এইগুলো একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখবে 98 পৃষ্ঠার, এখান থেকে ওপেক কী। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা 2 নম্বরের জন্য প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করো। ওপেক হচ্ছে কি, বিশ্বের বাজারের খনিজ তেলের দাম কত হবে, কোন দেশ কত পরিমাণ খনিজ তেল বিদেশে বিক্রি করবে, সবটাই ঠিক করে কি ওপেক। ঠিক আছে, আর ওপেকের পুরো নামটি একটু ভালোভাবে দেখে রাখবে, যেমন অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক আছে, এই পুরো নামটি একটু ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো 99 পৃষ্ঠার, এখানে দেখবে যে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি, ঘাওয়ার। ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য। এবং তারপরে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কি, সানফিয়া। এই যে শর্ট প্রশ্নগুলি এই তোমাদের দাগিয়ে দিয়েছি বা লং প্রশ্নগুলি, এইগুলি তোমরা যদি আশা করি ভালোভাবে যদি মুখস্থ করো, তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।